বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আমাদের ক্লাসটি শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের একটা গুরুত্বপূর্ণ সার্কুলার হয়ে গেছে এবং এই সার্কুলারের ইগুলো চলমান, সার্কুলারের মেয়াদ চলমান। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু চাকরি সার্কুলার দিয়েছে গুরুত্বপূর্ণ পদে এবং বিশাল একটা বড় সার্কুলার। এই সার্কুলারের কি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যেটা সার্কুলার দিয়েছে সেটা হলো, এক নম্বর হচ্ছে কর অঞ্চল। ঢাকা বিভাগের সকল প্রার্থীরা, ঢাকা বিভাগের যতগুলো জেলা আছে, 13টা জেলা আছে, 13টা জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। কর অঞ্চল 18, 20, 21, 22 এর বিভিন্ন পদে সার্কুলার দিয়েছে। 2 নাম্বার দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি পদে সার্কুলার দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 3 নাম্বার দিয়েছে এনআরবি, ন্যাশনাল রেভিনিউ বোর্ডের ট্যাক্স ম্যানেজমেন্ট এর একটা সার্কুলার দিয়েছে। আর ইন্টেলিজেন্ট ইউনিট এর একটা সার্কুলার দিয়েছে। ওকে, তারপরে যেখানে সার্কুলার দিয়েছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি এর বিভিন্ন পদে সার্কুলার দিয়েছে। তারপর যেটা সার্কুলার দিয়েছে সেটা হলো আমাদের এখানে দিয়েছে এই 4টা পদে মূলত দিয়েছে। তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ সার্কুলার আছে আপনাদের এনআরবি সহ অর্থ মন্ত্রণালয়। এই কয়েকটা পদে আপনাদের সার্কুলার হয়েছে। এখানে বেশ কিছু চাকরি রয়েছে, যে চাকরিগুলো 16 থেকে 20তম গ্রেডের বেশ কিছু পদ রয়েছে। এই পদগুলোর কে যদি আপনারা ফোকাস করতে পারেন এবং আপনারা প্রস্তুতি নিতে পারেন, তাহলে আপনারা একটু নিশ্চিত জবের দিকে ধাবিত হবেন, নিশ্চিত জব পাবেন। একটা বিষয় হচ্ছে 16তম থেকে 20তম গ্রেডের চাকরির পদগুলো বেশি। এছাড়াও আপনার 13 এবং 14তম গ্রেডের এখানে সার্কুলার রয়েছে, মোটা অঙ্কের পদের সার্কুলার রয়েছে। তো আমি পদগুলোর নাম বলতেছি এবং কোন পদে কতগুলো সার্কুলার হয়েছে সেটা আমি বলবো। তার আগে আমি একটু রিভিউ করে নেই। সেটা হলো আমাদের চাকরির যে এইগুলো সার্কুলার দিয়েছে। কর অঞ্চল 18, 20, 21, 22 এখানে ঢাকা বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থ মন্ত্রণালয় সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এনআরবি, ন্যাশনাল রেভিনিউ বোর্ড, এখানে ট্যাক্স ম্যানেজমেন্ট এবং ইন্টেলিজেন্ট ইউনিট, পুলিশের স্পেশাল ব্রাঞ্চে সার্কুলার দিয়েছে। ওকে, এবার আমরা পদগুলো একটু দেখব। আমরা একটু দ্রুত পদগুলো দেখব। দেখবেন এইভাবে বিশ্লেষণ কেউ করবে না, কোনো প্ল্যাটফর্মই করবে না। আমরা শুধুমাত্র আপনাদের উপকারার্থে আমরা এই কাজটা করে যাচ্ছি। বিনিময় কি? বিনিময় হচ্ছে আপনি আমাদের কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন। ওকে, এখানে পদগুলো রয়েছে কম্পিউটার অপারেটর পদ রয়েছে। এখানে পদ রয়েছে এই 4টা ইয়েতে মোট পদ রয়েছে 12। তারপরে আছে আমাদের প্রধান সহকারী। আপনারা চাইলে, আপনারা যদি কেউ কমেন্ট করেন, তাহলে আমরা এই পদগুলোর বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে দেব, যে এই পদের কাজ কি ইত্যাদি। আমাদের প্রধান সহকারী পদ রয়েছে 76টি বিভিন্ন নিয়োগ পরীক্ষার 76টি পদ রয়েছে। তারপরে উচ্চমান সহকারীতে পদ রয়েছে এখানে 82টি। তারপরে এখানে পদ রয়েছে 60 মুদ্রাক্ষরিক। এখানে পদ রয়েছে মোট 111টি। আর আরেকটা পদ রয়েছে অফিস সহকারীতে পদ রয়েছে 177টি। তারপরে রয়েছে অফিস সহায়ক। পদ রয়েছে এখানে 158টি পদ রয়েছে অফিস সহায়ক।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে 13তম গ্রেড। এই গ্রেডটা আমরা একটু দেখি। 13তম গ্রেড, এটা হলো প্রধান সহকারী, এটাও 13তম গ্রেড। এটা উচ্চমান সহকারী, এটা 14তম গ্রেড। ষাট মুদ্রাক্ষরিক, এটা 14তম গ্রেড। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 16তম গ্রেড। অফিস সহায়ক 20তম গ্রেড। আপনারা জানেন যে এই যে 13 থেকে 14তম গ্রেডে এই চাকরিগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক, শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক। এটার জন্য 16তম গ্রেডে লাগবে এইচএসসি এবং এটার জন্য লাগবে এসএসসি। 20তম গ্রেডের চাকরির জন্য লাগবে এসএসসি। তাহলে আমরা একটা স্বচ্ছ ধারণা পেলাম যে বড় একটা সার্কুলার, মোট কত এটা আপনারা একটু হিসাব করে দিয়ে, অনেকগুলো পদের সার্কুলার দিয়েছে। এই পদগুলোকে যদি আপনি ধরতে চান তাহলে আপনার প্রস্তুতিটি কিভাবে হবে, কিভাবে নিতে হবে, এই বিষয়টা আমি আলোচনা করব। আর এই পদগুলোর আবেদন করার মেয়াদ আপনারা জানেন হয়তো 15 থেকে মোটামুটি 20-23 মে পর্যন্ত, অর্থাৎ মে মাসের 15 থেকে 20-23 তারিখের মধ্যে লাস্ট ডেট। কয়েকটা চাকরির পরীক্ষার মেয়াদ আছে 15 তারিখ, 14 মে তো শেষ হবে, কয়েকটা 23 তারিখ পর্যন্ত সর্বশেষ মেয়াদ আছে। তাহলে এই বিষয়টা আপনারা মাথায় রেখে আবেদন করবেন এবং আপনারা প্রস্তুতি কিভাবে নেবেন এটার বর্ণনা আমি এখন করব। মনে রাখবেন যে এই যে প্রধান সহকারী, উচ্চমান সহকারী, ষাট মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, এই পদগুলোতে সাধারণত লিখিত প্রস্তুতি নিতে হবে। আপনাদের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি, মানে 99% সম্ভাবনা আছে লিখিত হওয়ার। এই জন্য আপনারা একটু লিখিত প্রস্তুতি নেবেন। তাহলে কি কি নেবেন, আপনাদের প্রস্তুতির ধরনটা কেমন হবে, কি কি বিষয় আপনারা পড়বেন, কি কি টপিক আপনারা পড়বেন, সেটা আমি একটু দেখিয়ে দেই আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে বাংলা। প্রথমে বাংলা কি প্রস্তুতি নেবেন। 1 নাম্বার আপনি বাংলা প্রস্তুতি নেবেন ধ্বনি বর্ণ, ভালো করে পড়বেন। ধ্বনি ও বর্ণ আমাদের সাথে সাথে যুক্ত থাকতে পারেন, তাহলে এগুলো আমরা খুব ভালোভাবে আপনাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে পড়বেন সমাস, সমাস বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণের প্রাণ সমাস। তারপর পড়বেন কারক, তারপরে পড়বেন বানান শুদ্ধি, বানান শুদ্ধি এবং বাক্য শুদ্ধি, এগুলো আপনি পড়বেন, সকল পরীক্ষায় এগুলো আসবে। বাক্য শুদ্ধি, ওকে। তারপরে পড়বেন আপনারা বাক দ্বারা এক কথায় প্রকাশ, যমজ ভাইয়ের মতো, এগুলো আসবেই পরীক্ষায়। বাক দ্বারা এক কথায় প্রকাশ, যেখানে বাক দ্বারা সেখানে এক কথায় প্রকাশ, এগুলো বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোকে বাদ দিয়ে আপনার প্রস্তুতি সম্পূর্ণ হবে না। তারপর যেটা পড়বেন এডিশনাল, এগুলো খুব যে গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু আপনাকে পড়তে হবে। পারিভাষিক শব্দ, যেমন অক্সিজেন অর্থ কি, পোস্টেজ অর্থ কি, তারপর হচ্ছে হাইড্রোজেন অর্থ কি, এগুলো আপনাকে পড়তে হবে। শব্দ ভান্ডার, ওই যে পর্তুগিজ শব্দ, বাংলা শব্দ, তৎসম শব্দ, হিন্দি শব্দ, জাপানি শব্দ, মেক্সিকান শব্দ, তুর্কি শব্দ আপনারা জানেন যারা প্রস্তুতি নিচ্ছেন, এই শব্দগুলো আপনাকে পড়তে হবে। তারপর আপনাকে পড়তে হবে সমার্থক বিপরীতার্থক শব্দ। সমার্থক শব্দ পড়বেন, বিপরীত শব্দ পড়বেন, এগুলো পড়বেন। এগুলো থেকে পরীক্ষা কমন পড়বে ইনশাআল্লাহ। আপনারা যদি এভাবে পড়তে পারেন আমাদের দিক নির্দেশনা অনুযায়ী কমন পাবেন ইনশাআল্লাহ। এরপর আপনাদের পড়তে হবে সাহিত্য থেকে একটু পড়তে হবে। ব্যাকরণ যে বিষয়গুলো পড়বেন আবার রিভিউ করি। ধ্বনি বর্ণ, সমাস, কারক, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, বাক দ্বারা এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, শব্দ ভান্ডার, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ। নেক্সট, দুই নম্বরে সাহিত্য থেকে পড়বেন। সাহিত্য, আমি এর আগেও সাহিত্যের কথা উল্লেখ করছিলাম, ওই বিষয়গুলি পড়বেন। সেটা হচ্ছে কবি সাহিত্যিকদের ছদ্মনাম উপাধি, ছদ্মনাম ও উপাধি, কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি। 2 নম্বর পড়বেন বিখ্যাত সাহিত্যকর্ম, বিখ্যাত সাহিত্যকর্ম ও লেখক। পরীক্ষার প্রশ্ন আসতে পারে গীতাঞ্জলি কোন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের লেখককে, সোনারতরী কাব্যগ্রন্থের লেখককে, পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখককে, কাদো নদী কাদো উপন্যাসের লেখককে, হ্যাঁ ইত্যাদি। অদ্বৈত মল্লবর্মণের একটা আছে তিতাস একটি নদীর নাম, কে লিখেছেন, বা অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস কোনটি, এই ধরনের প্রশ্ন আসে কিন্তু আপনারা পড়বেন।
ওকে, তারপর হচ্ছে নেক্সট যে বিষয়টা পড়বেন, যেটা আপনাদের বড় বড় চাকরি পরীক্ষা তো আসবে বিসিএস বা ব্যাংকেও, সেটা হচ্ছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম। ভাষা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম, এগুলো আমরা সন্ধ্যে সন্ধ্যে পড়াই দেবো এক সময়, আপনারা পারেন। তারপর দুটো বিষয় দেখতে হবে আপনাদের, সেটা হচ্ছে অনুচ্ছেদ লিখন। অনুচ্ছেদ লিখন মানে টিকা, টিকা টাইপের প্রশ্ন আসবে। যেমন আপনাকে বলা হবে মেট্রো রেল, ঠিক অনুচ্ছেদ লিখন বা টিকা লিখুন। মেট্রো রেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, হ্যাঁ, মেগা প্রজেক্ট ইত্যাদি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে এবং উত্তর লিখতে হবে। তারপর হচ্ছে প্রবন্ধ, প্রবন্ধ আসতে পারে, প্রবন্ধ একটু কম আসে, অনুচ্ছেদ থেকে বেশি আসে, টিকা বেশি আসে। তাহলে বাংলাটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা দেখব, এবার আমরা যে বিষয় দেখব ইংরেজি। ইংরেজি যে বিষয়গুলো আমরা দেখব সেই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেন। ইংলিশ আপনারা যে বিষয়গুলো পড়বেন দেখেন, এক নাম্বার ইংলিশের প্রাণ হচ্ছে পার্সন স্পিচ। যে ব্যক্তি পার্সন স্পিচ পারবে সে ইংরেজি সবই পারবে। পার্সন স্পিচটা মনোযোগ সহকারে দেখতে হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, হ্যাঁ, ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো আপনি যদি পারেন তাহলে ইংরেজি পারবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে দেখতে হবে প্রিপজিশন। প্রিপজিশন থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন লিখিত হলে তো কথাই নেই। প্রিপজিশন, ফ্রেজ থেকে প্রশ্ন আসবে, ফ্রেজের মিনিং বা ফ্রেজ দিয়ে বাক্য গঠন আসবে। তারপর হচ্ছে আসবে ট্রান্সলেশন। এই যে 16তম থেকে 20তম গ্রেডের চাকরি বা যে চাকরি পরীক্ষাগুলো লিখিত আকারে হয় ওইখানে ট্রান্সলেশন আসে, বিশেষ করে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, দুইটাই আসতে পারে। বাংলা থেকে ইংরেজিটা বেশি গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ। ওকে, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনারা পড়বেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বেন। তারপর পড়বেন রাইট ফর্ম অফ ভার্ব। এই যে এই দুইটা না, এই দুইটা হচ্ছে ইংরেজির প্রাণ। কারণ যে কোনো চাকরি পরীক্ষায় আপনি এই দুইটা ছাড়া প্রস্তুতি 100% স্বতঃস্ফূর্তভাবে নিতে পারবেন না। তাহলে এই দুটো হচ্ছে ইংরেজির প্রাণ, রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, এরপরে লিখিত অংশে একটা জিনিস পড়বেন, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ পড়বেন, কয়েকটা স্পেশাল প্যারাগ্রাফ আপনাদের পড়তে হবে। যেমন ধরেন মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, পদ্মা মাল্টিপারপাস, তারপরে হচ্ছে আপনার এই টাইপের কিছু প্যারাগ্রাফ, কমন প্যারাগ্রাফ আছে, ওগুলো আপনারা সুন্দর করে পড়ে ফেলবেন। ওকে, নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান অংশটা আমরা একটু কি কি দেখব একটু দেখি। সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি আগে যেটা সাজেশন দিয়েছিলাম ওই রকমই। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ। 2 নাম্বার হচ্ছে সংবিধান, সংবিধান। তারপর পড়বেন আপনারা জাতীয় বিষয়গুলি, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এই দেখেন বিষয়াবলী, একটা জিনিস শিখাই দিই বাংলা শব্দ। বিষয়াবলী, আবলী শব্দের শেষে আবলী, অঞ্জলি এবং আলী প্রত্যয় থাকলে রস্বইকার হয়। এখানে মনের ভুল হলেও দীর্ঘইকার দিয়ে না, তাহলে কিন্তু ভুল হবে। ওকে, তারপর কি, তারপর হচ্ছে ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি এটা এখন ব্যাখ্যা করলাম না, এটা সুন্দর করে ক্লাস বুঝাই দেব ইনশাআল্লাহ। ভূপ্রকৃতি, বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের নদ নদী, দ্বীপ, দ্বীপ, তারপর হচ্ছে তারপর ঝর্ণা ইত্যাদি রিলেটেড কিছু প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো এক কথায় উত্তর আসবে লিখিত পরীক্ষায় ইনশাআল্লাহ। ওকে, দিবস, দিবস। তারপর লিখবে, তারপর দেখবেন পুরস্কার, বিভিন্ন পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পদক, পুলিৎজার পদক, নোবেল প্রাইজ ইত্যাদি বিষয়গুলো আপনারা দেখবেন। লাস্ট আমাদের হচ্ছে গণিত। গণিতের কোন অংশগুলো করবেন দেখেন, এই সমস্ত পরীক্ষায় গণিত প্রশ্নটা হয় একদম ইজি, কয়েকটা টপিক পড়লে আপনাদের হয়ে যাবে। সেই কয়েকটা টপিক আমি নাম বলবো, আপনারা পড়বেন, তাহলে হয়ে যাবে। গণিতের জন্য অনেকে চিন্তিত থাকে, দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নেই। চিন্তা সব আমাদের, আমরা সব প্যাকেজ আপনাদের দিয়ে দিব। গণিতে আপনি কি কি করবেন, মান নির্ণয়, বীজগণিতে মান নির্ণয়। 2 নাম্বার কি করবেন, উৎপাদক। 3 নাম্বার করবেন সমীকরণ, বীজগণিতের বাস। এই কয়েকটা টপিক পড়লে প্রশ্ন না আসলে এর জিম্মাদারি আমি নেব ইনশাআল্লাহ, অবশ্যই আসবে, এইটার বাইরে আসে না বীজগণিত। এবার পাটিগণিত কি করবেন, পাটিগণিত যেটা করবেন সেটা শতকরা। 4 নাম্বার করবেন লাভ ক্ষতি, লাভ ক্ষতি। 6 নাম্বার করবেন সুদ কষা। আমি গণিতে
গণিত পড়াতে পড়াতে তিনটার নাম দিয়েছি যমজ তিন বোন, মানে হচ্ছে এই তিনটা টপিক থেকে পাটিগণিত তিনটা টপিক থেকে লিখিত অংশে আসবে গ্যারান্টি আসবে পাটিগণিত। যমজ তিন বোন মানে যমজ বোনেরা ভাইয়েরা একসাথে জন্ম নেয়, তাই না? একটু কয়েক সেকেন্ড বা মিনিট আগে পরে এইটাও আসে, তিনটা আসে একসাথেই আসে, তিনটা না আসলে দুইটা অন্তত আসবে, এটা আপনি মনে রাখবেন। তারপরে জ্যামিতি, আমি একটু এই পাশে লিখি, জ্যামিতিটা একটু এই পাশে লিখি, জ্যামিতিটা আসবে কয়েকটা, তিনটা জিনিস পড়লে হবে। কোন? ত্রিভুজ আর চতুর্ভুজ। দেখেন গণিতের আমাদের প্র্যাকটিস নেই, সুন্দর। এই অংশগুলো থেকে এই পরীক্ষার প্রশ্ন আসবে, এই অংশগুলো আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন আপনি ইনশাআল্লাহ প্রস্তুতিটা 100তে 100 হয়ে যাবে, ভালোভাবে নিতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাদের আমি ইনশাআল্লাহ ক্লাস নিব, খুব সহজভাবে উপস্থাপন করব যেন আপনার প্রস্তুতিটা 100তে 100 হয়। এবং আপনি মনে রাখেন সেটা হলো এই যে একটু আগে আমি চাকরিগুলো নিয়ে দিয়ে দিলাম, কম্পিউটার অপারেটর 12টা পদ, তারপর হচ্ছে ওই যে উচ্চমান সহকারী, প্রধান সহকারী, 7 মুদ্রাক্ষরিক, এই যে প্রত্যেকটা যে বিশাল বিশাল পদ 76টা 82 111 177 ইত্যাদি, ইনশাআল্লাহ আপনি যদি আমার সাথে থাকেন, একদম সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন, এই জায়গা থেকে একটা চাকরি আপনার জন্য নিশ্চিত করা, এটা দায়িত্ব আমার এবং আপনার। আমার দায়িত্বটা আমি পালন করব, আপনি যদি আপনার দায়িত্বটা পালন করতে পারেন তাহলে আপনি চাকরি নিয়েই বাড়ি ফিরতে পারবেন বা শেষ বিজয়ের হাসিটা আপনিই পাবেন। তাহলে এর জন্য কি করতে হবে? আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আর আমাদের এই মহৎ কাজটাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করতে হবে, সবাইকে ইনভাইট করতে হবে, দাওয়াত দিতে হবে, সবাইকে আমাদের সাথে যুক্ত রাখতে হবে, থাকতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরেকটু বিশেষ আয়োজনে উপস্থিত হব আপনাদের কল্যাণের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।